আমি এখনো বুঝতেই পারছি না কি করা ঠিক হবে। এতগুলো কেস আনা হলো মালিনী ব্যানার্জির নামে, সব কটা খারিজ করে দিল। আর আমিও যদি কোর্টে অ্যাপিয়ার করে যাই, মানে প্রমাণ হয়ে যায় যে আমি বেঁচে আছি, তাহলে আমার মার্ডার কেসটাও তো খারিজ হয়ে যাবে, মালিনী ব্যানার্জি তো পুরোপুরি বেঁচে বেরিয়ে যাবে। কিন্তু তিতির বসু যে মৃত সেটাও তো আমরা প্রমাণ করতে পারছি না। আর আজকে যদি কোর্টে আপনি এবং তিতির দুজনে অ্যাপিয়ার না করেন, তাহলে কিন্তু পুরো কেসটাই মালিনী ব্যানার্জির দিকে চলে যাবে। আর মালিনী ব্যানার্জির এগেনস্টে কিন্তু খুব স্ট্রং কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। কি যে বলি আমি, কিছু হাতে আর একদম সময় নেই। আমি যাচ্ছি, আপনিও আসুন। আর তিতির, আপনি ডিসিশন নিন কি করবেন খুব তাড়াতাড়ি। দেখো কি করবে। হ্যালো সোমরাজ বাবু। ইওর অনার, তিতির বসু আদালতে উপস্থিত হননি। অতএব মহামান্য আদালতের নির্দেশ অনুসারে আমার বিপক্ষের উকিল নিশ্চয়ই তিতির বসুর মৃত্যুর প্রমাণ এনেছেন, সেগুলো আদালতে পেশ করা হোক। তিতির বসুর মৃত্যুর প্রমাণ আপনি এনেছেন? নো ইওর অনার, আমি সে প্রমাণ জোগাড় করতে পারিনি। কিন্তু আমি নিশ্চিত এই মালিনী ব্যানার্জি তিতির বসুকে খুন করেছে। খুন করে তো লাশ গায়েব করেনি, তাহলে সৎকারের প্রমাণ, ডেথ সার্টিফিকেট এগুলো নিশ্চয়ই থাকবে। ইওর অনার, আমি বলছি তিতির বসু মারা যাননি। উনি গা ঢাকা দিয়ে থেকে আমার মক্কেল মালিনী ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা করছেন। মালিনী ব্যানার্জির এগেস্টে তিতির বসুর মার্ডার কেসের যে চার্জ রয়েছে সেটা সম্পূর্ণ বেসলেস এবং মন গড়া। আমি চাই মালিনী ব্যানার্জিকে এক্ষুনি নির্দোষ ঘোষণা করা হোক। না, তিতির, আমি জানতাম মালিনী ব্যানার্জি শুধু দোষী নন, উনি মহাদোষী, একজন ক্রিমিনাল। আর সেই প্রমাণ আজকে আমি এই আদালতে দেব। মহামান্য আদালত, আমি তিতির বসু। আমি বলেছিলাম না তিতির বেঁচে আছে? মিথ্যে মার্ডার চার্জ আনা হয়েছে আমার উপর। তুহিন, তুহিন আমার কথাটা শোনো। তুহিন, তুহিন, তোমাকে আমি বারবার করে বারণ করছি যে এই কেসটার মধ্যে তুমি ঢুকবে না। তুমি কেন শুনছো না আমার কথা? শোনো রাজ্য, এটা আমার বোন তিতিরের জীবন আর মরণের প্রশ্ন। আর এটা আমার মায়ের জীবন মরণের প্রশ্ন। তুহিন, তুহিন, আমি কিন্তু বলে দিচ্ছি তুমি আমার মায়ের বিরুদ্ধে কোনো রকম সাক্ষী দেবে না। মালিনী ব্যানার্জি তোমার মা হতে পারেন, কিন্তু উনি একজন অপরাধী। সেটা তুমি বলার কি? তুমি সেটা তো কোর্ট প্রমাণ করবে। শোনো রাজ্য, কোর্টে যাওয়ার আগে আমি এখানে আলোচনা করতে চাই না এসব নিয়ে। আমাকে কোর্টের ভেতরে যেতে হবে। আমার বোন যাতে সুবিচার পায় তার ব্যবস্থা আমাকেই করতে হবে। তাহলে এই মুহূর্তে বেছে নিতে হবে তুমি তোমার বোন নাকি আমি। রাজ্য, তোমার আর আমার বোনের মধ্যে আমি বাঁচতে পারবো না। তোমরা দুজনেই আমার কাছে সমান দামি, সমান ভালোবাসার। রাজ্য, আমি ন্যায় অন্যায়ের মধ্যে ন্যায়কে বেছে নিলাম। দরকার পড়লে তোমার মায়ের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয় আমি সেটাও দেব। তুহিন, তুহিন, তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এবার বলুন, এতদিন নিজেকে মৃত ঘোষণা করে গা ঢাকা দিয়েছিলেন কেন? আমি গা ঢাকা দিয়ে না থাকলে মালিনী ব্যানার্জিকে দিয়ে তার সমস্ত অপরাধের স্বীকারোক্তি করানো যেত না। আর তাছাড়া আমি বেঁচে আছি জানলে মালিনী ব্যানার্জি আমাকে আরো বহুবার মারার চেষ্টা করতেন।
মহামান্য আদালতের সামনে মালিনী ব্যানার্জির যেই স্বীকারোক্তির ভিডিওটি দেখানো হয়েছে সেখানে উনি আমার সামনেই সমস্ত স্বীকারোক্তি করেছেন। ওটা নাটকের মোহরা নয়। আপনার সামনে উনি স্বীকারোক্তি দিয়েছেন, অথচ আপনাকে এখানে দেখা যাচ্ছে না বা আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি কি ভেবেছিলেন পুরোটাই ভূত যে কাটিয়ে দিতে পারবেন তিতির বসু? আমি গা ঢাকা দিয়েই ওনার থেকে স্বীকারোক্তি আদায় করেছি। সেখানে আমাকে না দেখা যাওয়াটাই স্বাভাবিক। আদালতের উচিত ওই ভিডিওটা দেখেই ওনাকে শাস্তি দেওয়া। মহামান্য আদালত, তিতির আমাকে ভয় দেখিয়ে প্রাণের হুমকি দিয়ে ওই সমস্ত কথা আমাকে জোর করে বলিয়েছে। তুই বলবি, নাহলে কিন্তু তোকে মেরে এখানে ফেলে রেখে চলে যাব। না, এই অন্ধকারে কেউ তোকে খুঁজতে আসবে না, কেউ পাবে না। কই গতকাল তো আপনি একবারও বলেননি সে কথা মালিনী ব্যানার্জি। গতকাল অবধি এটাও দাবি করা হচ্ছিল তিতির বসু মৃত, কিন্তু আজ সে সবার সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং কাল কোর্টে যেটা বলা হয়নি সেটা আজ বলা যাবে না, কিংবা কোর্টের তা গ্রাহ্য হবে না এমন কে বলেছে? সুতরাং মালিনী ব্যানার্জি, আপনি বলুন। এই সমস্তটাই স্ক্রিপ্টেড, সব স্ক্রিপ্টেড। তিতির আমায় প্রাণের ভয় দেখিয়ে জোর করে আমাকে সব বলিয়েছে। মহামান্য আদালত, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অপরাধীরা পুলিশের কাছে যে বয়ান দেয় সেটা অনেক সময় কোর্টের কাছে গ্রাহ্য হয় না, কারণ কোর্ট অনেক সময় মনে করে যে পুলিশ জোর করে তাদের স্বীকারোক্তি আদায় করেছে। আমার মক্কেলের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। তিতির বসু ভয় দেখিয়ে মালিনী ব্যানার্জির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছেন। এবং তার ডান হাত হিসেবে কাজ করেছেন মিতা ব্যানার্জি। কি তিতির বসু, মিতা ব্যানার্জি সেখানে ছিলেন কি না বলুন? হ্যাঁ, উপস্থিত ছিল। পুলিশ যখন আমাদের উদ্ধার করতে এসেছিল তখন মিতাকে ওখানে পেয়েছিল। মা, মা কি করছো এখানে? অফিসার, অফিসার এইদিকে। এখানে কি করছো মা? তুমি কোনো বিপদ হয়নি তো? তিতির পালালো। আমি সেটা তিতির বসুর মুখ থেকে শুনতে চাই। বলুন সেখানে মিতা ব্যানার্জি ছিলেন কি না বলুন। হ্যাঁ, ছিলেন। মহামান্য আদালত, সেই মিতা ব্যানার্জি যিনি তিতির বসুকে পুরোপুরি গা ঢাকা দিয়ে থাকতে মদত দিয়ে আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছেন, তার অতীত সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কেন তিনি মিথ্যে মামলা করে আমার মক্কেলকে ফাঁসাতে চাইছেন। মহামান্য আদালত, এই মালিনী ব্যানার্জি 23 বছর ধরে মিতা ম্যামের নামে রটনা রটিয়েছেন। সব মিথ্যে কথা। আপনি একটা কথা বিশ্বাস করবেন না, প্লিজ। সত্য মিথ্যের বিচার আপনি করবেন মহামান্য আদালত, কিন্তু মিতা ব্যানার্জির অতীত সম্পর্কে জানার জন্য তারই কাছের একজনকে আমি সাক্ষী হিসেবে ডাকতে চাই। তার নাম সোমরাজ ব্যানার্জি। সোমরাজবাবু, আপনি কাঠগড়ায় আসুন।
মিতা ম্যামের এগেনস্টে সাক্ষী দেবে সমরাজবাবু? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সোমরাজবাবু, আপনি বলুন মিতা ব্যানার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? তিনি আপনার জন্মদাত্রী মা? এসবের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে। ওনার অতীতটা সকলের সামনে তুলে ধরলেই বোঝা যাবে উনি আমার মক্কেল মালিনী ব্যানার্জির এগেনস্টে এই কেসটা কেন করেছেন। আচ্ছা বলুন তো সোমরাজবাবু, আপনার 3 বছর বয়সে মিতা দেবী আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন কি না বলুন? আর তখন থেকে আপনাকে কে মানুষ করেছেন, এই মালিনী ব্যানার্জি কিনা? বলুন, উত্তর দিন। তিতির, সোমদাস সবটা জেনেও মিতা ম্যামের এগেনস্টে সাক্ষী দেবে? তোমার ধারণা কি আমি সত্যি বদলাতে পারিনি? এইভাবে কাঠগোড়ায় আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন না সোমরাজবাবু। হ্যাঁ, উনি 3 বছর বয়সে আমাকে ছেড়ে চলে গেছিলেন। এক্স্যাক্টলি ইওর অনার। সোমরাজবাবু 3 বছর বয়স মানে তখন মিতা দেবী ও ইয়ং, রক্ত গরম। উনি সংসার ছেড়ে 3 বছরের সন্তান ছেড়ে কেরিয়ার গড়তে চলে গেলেন। শুধু তাই নয়, বাড়ি ছেড়ে যাওয়ার পর উনি নানা পুরুষের সঙ্গে নানা সম্পর্কে লিপ্তও হলেন। অবজেকশন ইওর অনার, এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ করে আমার মক্কেলকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। আদালতে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। মহামান্য আদালত এইসব থেকেই তো মানুষের আসল চরিত্র বোঝা যায়। যাই হোক, মহামান্য আদালত যখন বলছেন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না। যা বলছিলাম, মিতা ব্যানার্জি যখন মন মর্জি মাফিক স্বার্থপরের মতো চলে গেলেন, তখন তার মায়ের জায়গাটা পূরণ করতে কে এগিয়ে এলেন? না এই মালিনী ব্যানার্জি। এতদিন অক্লান্তভাবে এই সংসারটাকে সামলানোর পরে আজ হঠাৎ তাকে কেন এই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? কারণ এখন মিতা দেবী তার খামখেয়ালিপনার বশবর্তী হয়ে এবং ক্যারিয়ারের লোভে যে সংসারটা ছেড়ে গিয়েছিলেন সেটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছেন। আর তার জন্য মালিনী দেবীকে ফাঁসাতেই হতো। তার জেল না হলে কিংবা ফাঁসি না হলে সেটা সম্ভব নয়। তাই তিনি এই পথ নিয়েছেন। আর তার জন্য তিনি হাত করেছেন তিতির বসুকে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা এগুলো। মিতা ম্যাম কোনোদিনও কিছু ফিরে চাননি, উল্টো উনি গা ঢাকা দিয়েছিলেন, পরিচয় গোপন করেছিলেন যাতে সোমরাজবাবুর জীবনে আর কোনোদিনও ঝড় না ওঠে। আপনাকে বলার জন্য যখন কাঠগড়ায় ডাকা হবে তখন বলবেন। আপনি যদি মিথ্যে অ্যালিগেশন আনেন, আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে প্রতিবাদ করব। তাহলে মহামান্য আদালত, আমি তিতিরকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে একটা প্রশ্ন করতে চাই। মিতা ব্যানার্জি তো সম্পর্কে আপনার শাশুড়ি, তা আপনি তাকে ম্যাডাম বলেন কেন? কারণ আমি ওর অফিসে চাকরি করতাম। মে আই কাম ইন ম্যাম? এসো। তিতির বসু, আগের দিন আপনার অ্যাপয়েন্টমেন্টটা মিস করেছিলাম, আমারই দেরি হয়ে গেছিল আসলে। সরি ম্যাডাম, আমার জন্য আজকে একদম ঠিক টাইমে চলে এসেছি যাতে অ্যাপয়েন্টমেন্ট মিস না হয়। ধরো এই চাকরিটা তোমাকে দেওয়া হলো, তুমি সেটা করতে পারবে?
আপনি সত্যি আমার চাকরিটা দেবেন? এই কথাটাই আমি সকলকে জানাতে চাইছিলাম, ইওর অনার। মিতা ব্যানার্জি কিভাবে ডালপালা বিস্তার করেছে, তিতির বসুকে কাজ দিয়ে হাত করে তার মাধ্যমে তিনি ব্যানার্জি বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তাহলে মিতা ব্যানার্জির চরিত্রটা সকলের সামনে পরিষ্কার হয়ে গেল মহামান্য আদালত। এইভাবে কারোর চরিত্র নির্ধারণ করাটা বোধহয় উচিত নয়। আসলে মানুষ কিছু সিদ্ধান্ত পরিস্থিতির শিকার হয়ে নিতে বাধ্য হয়। হয়তো সে সেটা নিতে চাইছে না, কিন্তু নিতে বাধ্য হয়। আর সেই পরিস্থিতিতে তার মনের ভেতর কি চলছে সেটা সে ছাড়া আর কারুর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আমার মনে হয় না যে মানুষটা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তার সেই সিদ্ধান্তের মূল্যায়ন এই কোর্টে দাঁড়িয়ে করা সম্ভব নয়। তার মানে তুমি মিতা ম্যামের হয়েই কথা বলছো? গলা ফাটিয়ে না বলতে পারলেও আসলে মিতা ম্যামকেই সাপোর্ট করছো। মাই লর্ড, আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যানার্জি টেক্সটাইলে কোনো মহিলা রিক্রুটমেন্ট হবে না। ভেরি সরি টু সে, আমি আপনাকে আমার অফিসে রিক্রুট করব না। তার কারণ হলো আমি আমার অফিসে কোনো মহিলা রিক্রুট করি না। কিন্তু অদ্ভুতভাবে পরিস্থিতিটা এমন হয়ে যায় আমি এই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হই। এটা দেখো তিতি, তুমি জানো আমি আমার অফিসে কোনো মহিলাকে চাকরি দিই না, কিন্তু আজ সমস্ত নিয়ম সমস্ত প্রথা ভেঙে আমি তোমাকে চাকরি দিচ্ছি। আসলে পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। সেক্ষেত্রে একটা মানুষকে ঠিক বা ভুল বিচার করা যায় না। মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, অতীতে পরিস্থিতির শিকার হয়ে কে কি সিদ্ধান্ত নিয়েছিল সেটার নিরিখে যেন কারোর চরিত্র নির্ধারণ করা না হয়। সোমরাজবাবুর কথা থেকে তাহলে এটা স্পষ্ট যে উনি মিতা ব্যানার্জির অতীত যে কলঙ্কিত তার সঙ্গে বিন্দুমাত্র একমত নন, বরং উনি... আমার কথা এখনো শেষ হয়নি। আমি আরেকজনকে কাঠগড়ায় ডাকতে চাই, তিনি হলেন সুদীপ ব্যানার্জি। প্লিজ প্রসিড। সুদীপ বাবু, আপনি সেই সময় যোগ্য সাক্ষী। যখন মিতা ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে গেছিলেন তখন সোমরাজবাবু খুব ছোট ছিলেন, তার উপর মা, তাই হয়তো তিনি একটু দুর্বল হয়ে পড়েছেন। আপনি বলুন তো তখন কি ঘটেছিল? দেখুন, সংসার ছেড়ে একটা মানুষ তখনই বেরিয়ে যায় যখন সে দেখে সেই সংসারে তার আর মন বসছে না। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমার বৌদি মিতা ব্যানার্জি, তারও সংসারে কোনো মন ছিল না। নিজের কেরিয়ার, বাইরে বন্ধু বান্ধব, অন্য ওই ইত্যাদি ইত্যাদি আর কি, এ নিয়ে দাদার সঙ্গে বিস্তর অশান্তি। একদিন তুমুল ঝগড়া করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। মহামান্য আদালত সব শুনলেন। আমার আরেকজন সাক্ষী আছে যিনি সুজয় বাবুর সেবা করতেন, নার্স পিয়ালি দেবী। পিয়ালি দেবী, আপনি মালিনী ব্যানার্জি সম্বন্ধে বলুন। স্যার, মালিনী ম্যাডাম তো ভগবান স্যার। এই ম্যাডাম না সুজয় বাবুর জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারেন স্যার। ওনার ব্যাপারে আমি কি বলবো? আমি তো দেখেছি দিনের পর দিন উনি যেভাবে সুজয় বাবুর যত্ন করেছেন, সেবা করেছেন, ওনার মতো মানুষ হয় না স্যার। আর এই যে তিতির বসু, ও যে কতটা জঘন্য একটা মানুষ আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও ভূত সেজে আমাকে ভয় দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছে যে আমার ছোট বাচ্চা, আমার মেয়ে আছে স্যার, বলছে তাকে ঘাড় মটকে মেরে দেবে। এটা একটা মায়ের ভয় লাগবে না? আপনি বলুন স্যার। ঘাড় মটকাবো আমি, সব কটার ঘাড় মটকে দেবো। ভয় দেখে আমাকে ব্ল্যাকমেল করছে যাতে আমি সুজয় বাবুকে বিষাক্ত ইনজেকশন পুশ করে মেরে ফেলতে পারি। আপনি ভাবতে পারছেন স্যার কতটা নোংরা মানুষ এই তিতির?
করেছি স্যার, ক্ষমা করবেন। মহামান্য আদালত সব শুনলেন। আসল দোষী তিতির বসু। আমি আমার উকিলের সাথে কথা বলার জন্য মহামান্য আদালতের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিতে চাই। বলুন। ইয়োর অনার, তিতির বসু দোষী কিনা তার জন্য একটা সাক্ষী যথেষ্ট নয়। আজ যেমন আমার প্রতিপক্ষ 2 নতুন সাক্ষীকে আদালতে পেশ করেছে, আমি আগামীকাল একজন নতুন সাক্ষী আদালতে পেশ করতে চাই, যার কাছে মালিনী ব্যানার্জির সমস্ত জমা খরচ পাপ পুণ্যের হিসেব আছে, যে মালিনী ব্যানার্জিকে সমস্ত অপরাধ করতে কাছ থেকে দেখেছে। সে এলেই কাল সব পরিষ্কার হয়ে যাবে। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব যে কালকে আমাকে নতুন সাক্ষী পেশ করার জন্য অনুমতি দেওয়া হোক এবং মহামান্য আদালত কালকে তার বয়ান শুনে সিদ্ধান্ত নিক যে কে আসল অপরাধী। পরবর্তী শুনানি কালকে। যে সাক্ষীর কথা আপনি বলছেন পেশ করা আপনার কর্তব্য। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। কে সে? কোন সাক্ষী আমার সম্পর্কে সবকিছু জানে? এই সাক্ষীর পর আর কিছু নেই মালিনী ব্যানার্জি। আপনার পরাজয় আপনার জন্য অপেক্ষা করছে।